নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রতিদিন সন্ধ্যে 7টায় বাংলার যে ইস্যুতে আমরা নজর রেখেছি, আজ আমরা প্রথমে সেদিকে নজর রাখবো। আজ বেঙ্গল লাইনের প্রথম ইস্যু মুর্শিদাবাদ। কান্নার রোল মুর্শিদাবাদে, গ্রামে গ্রামে নিস্তব্ধতা, নববর্ষে ঘরে ফেরার আরতি। বেঙ্গল লাইনের আজ দ্বিতীয় ইস্যু মালদায় শরণার্থী শিবিরে ঈশা খানকে গো ব্যাক স্লোগান। তৃতীয় ইস্যু ভাঙর, থমথমে ভাঙরের সোনপুর বাজার, গতকালের অশান্তিতে ধৃত 8, আটক 30। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক অধ্যাপক ছাত্র। পরবর্তী ইস্যু নদিয়া, নববর্ষে ম্যারাথন তল্লাশি, ইডির ভুয়ো পাসপোর্ট মামলায় অভিযান কলকাতা জেলায়। বেঙ্গল লাইনের শেষ ইস্যু গোসাবায় গ্রেফতার 24 বাংলাদেশি। বেঙ্গল লাইনের আজ যে প্রথম ইস্যুতে আমরা নজর রাখবো, আপনারা জানেন গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল, মৃত্যু পর্যন্ত হয়েছে এবং ইতিমধ্যেই বাবা ছেলের খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো পুলিশ। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদ এর পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরছে, ধীরে ধীরে দোকানপাট খুলছে এবং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা বিষয় যে আমরা দেখেছি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়েছে, স্থানীয় বাসিন্দাদের তাদের চোখে আতঙ্ক এবং এরই মাঝে দুজনকে গ্রেফতার করার ঘটনা। ইতিমধ্যেই বাবা ও ছেলেকে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একেবারেই সানন্দা, দেখো আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, কিন্তু নববর্ষের এই দিনেও যে ধরনের খবর সামনে আসছে বা মুর্শিদাবাদের যে বর্তমান পরিস্থিতি, এখনও কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বছরের প্রথম দিনটা একেবারে কান্না ভেজা গলায় এবং তাদের সর্বস্ব হারিয়ে হাহাকারের একটা যন্ত্রণা কিন্তু গোটা মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি বিভিন্ন এলাকা থেকে কিন্তু উঠে আসছে। পরিস্থিতি এখনও বেশ কিছুটা উত্তপ্ত এবং স্বাভাবিক জনজীবন এখনও পর্যন্ত কিন্তু জনজীবন স্বাভাবিক হয়নি। ইতিমধ্যে আমরা আজকে দেখলাম যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং তিনি জানিয়েছেন যে এই যে খুনের ঘটনা, বাবা এবং ছেলে তাদের দুজনকে খুন করার যে ঘটনা ঘটেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যেভাবে খুন করা হয় জাফরাবাদে, আমরা দেখেছিলাম যে একেবারে টানতে টানতে তাদেরকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনায় দুই দুষ্কৃতীকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশ মনে করছে যে এই দুজনই হচ্ছেন মূল অভিযুক্ত এই ঘটনার ক্ষেত্রে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে কালু নাদাব এবং দিলদার নাদাব, দুজনেই কিন্তু শামশেরগঞ্জের জিগরি এলাকার বাসিন্দা, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এরা মূলত এদের বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। একজনকে গ্রেফতার করা হয় বীরভূমের মুরারই থেকে, আরেকজনকে গ্রেফতার করা হয় সুতির যে বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেখান থেকে। এবং এই ঘটনা ঘটেছিল, তারপরে পুলিশ বিভিন্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, নিহতের যারা বাড়ির লোক রয়েছে অর্থাৎ দাস পরিবারের যারা বাড়ির লোক তাদের সঙ্গে কথা বলা হয় এবং এই কারা কারা জড়িত থাকতে পারেন এই খুনের নেপথ্যে সেই তথ্য সংগ্রহ করে পুলিশ। এবং ইতিমধ্যেই তুমি জানো যে একটি বিশেষ সিট গঠন করা হয়েছে, বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, যে দলের মধ্যে স্থানীয় থানার আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং যারা STF এর যারা দক্ষ পুলিশ অফিসাররা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই সিট কিন্তু গঠন করা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে জেলা পুলিশের কর্মীরা রয়েছেন, CIDর উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং সেই সিট তারা কিন্তু তদন্ত করে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়। তো সব মিলিয়ে বলা যেতে পারে মুর্শিদাবাদের পরিস্থিতিকে যাতে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় তার সব রকম চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি 27শে এপ্রিল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে, আরও বেশ কিছুদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে এবং 1094টি অ্যাকাউন্ট এখনো পর্যন্ত একেবারে ফ্রিজ করা হয়েছে বা সেই অ্যাকাউন্টগুলিকে কিন্তু ব্লক করা হয়েছে। অর্থাৎ যে হিংসার ঘটনা ঘটেছিল, বিভিন্ন জায়গা থেকে ভুয়ো খবর ছড়ানোর একটা তথ্য সামনে আসছিল, গুজব রটানো হচ্ছিল, যে গুজবের কারণে কিন্তু আরও বেশি করে অশান্তি বাড়ছিল, যে কারণে পুলিশের তরফ থেকে 1094টি ফেক অ্যাকাউন্ট তারা কিন্তু ফ্রিজ করেছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। উচ্চপদস্থ আধিকারিকরা এখনও ঘটনাস্থলে রয়েছেন এবং কিভাবে এই শামশেরগঞ্জ বা সুতি বিভিন্ন এলাকাগুলো থেকে কিভাবে শান্তি বজায় রাখা যায় বা সাধারণ জনজীবনকে কিভাবে ফিরিয়ে আনা যায় তার চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে।
ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। আপনাদের যে মুর্শিদাবাদের যে পরিস্থিতির কথা জানাচ্ছিলাম, যে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং শনাক্তও করা হয়েছে বেশ কয়েকজনকে যারা খুনের সঙ্গে যুক্ত রয়েছে। এবং স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। অধীর চৌধুরী কি বলেছেন একবার নজর রাখবো। শামশেরগঞ্জে গত নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয় শামশেরগঞ্জের দাঙ্গার পিছনে একটা কারণ। যারা দাঙ্গা লেগেছে তারা জানতো না এই দাঙ্গার ব্যাপ্তি এত হবে, কংগ্রেস জিতে যাবে এই আশঙ্কায় তারা চিন্তিত ছিল। পুলিশের মধ্যে কোনো ফিফথ কলাম কাজ করছে কিনা দেখতে হবে। কেন পুলিশ চুপ থাকলো? পুলিশ কি চুপ ছিল শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ইশারায়, না পুলিশের মধ্যে কোনো উপরওয়ালার ইশারায়? কারণ পুলিশের মধ্যে কোনো উপরওয়ালা, তাদের মধ্যে কি কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করেছে? এ প্রশ্ন আসা দরকার। দরকার মানে দরকার। যার শুরু জঙ্গিপুরের উমরপুর, সেখান থেকে শামশেরগঞ্জ হয়ে বিস্তীর্ণ এলাকায় কেন ছড়িয়ে পড়লো? মোথাবাড়ি হয়েছে, জঙ্গিপুর, উমরপুর হয়েছে, পুলিশ জানে না যে মুর্শিদাবাদ জেলার ভূগোল কি, মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস কি, মুর্শিদাবাদ জেলার অবস্থান কি জানে না পুলিশ? মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। নির্বাচনী অঙ্ক বড় খতরনাক। কেন পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল? পুলিশের মধ্যেকার কোনো আধিকারিকের কোনো ষড়যন্ত্র সেখানে ছিল। আমার সন্দেহের কথা আমি বলছি, তার কারণ কেন একটা শৃঙ্খলিত বাহিনী তারা চুপ করে থাকবে ঘন্টা পর ঘন্টা? কেন? অধীর চৌধুরী ইতিমধ্যে পুলিশকে নিশানা করেছেন এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। গতকাল থেকে কোনো অশান্তির ঘটনা ঘটেনি মুর্শিদাবাদে, যদিও পুলিশি টহল চলছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেখানে পুলিশি টহল চলছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সব মিলিয়ে কিন্তু যদিও স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ রয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শামশেরগঞ্জ, সুতি এবং পার্শ্ববর্তী এলাকা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, তোমার কাছে জানতে চাইবো যে একদিকে আমরা দেখছি যে দুজনকে গ্রেফতার করা হলো মুর্শিদাবাদের ঘটনায় এবং অন্যদিকে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে মুর্শিদাবাদ। গতকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, পুলিশি টহল চলছে। সব মিলিয়ে মুর্শিদাবাদের ছবি, অর্থাৎ মুর্শিদাবাদ কি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে? রফি, একদমই গতকাল থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, কোনো রকম কোনো ঝামেলা, কোনো রকম কোনো দুর্ঘটনা, কোনো রকম খবর নেই। গতকাল থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। যেভাবে গত মঙ্গলবার যে ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে যেভাবে আন্দোলনকারীরা আন্দোলন শুরু করেছিল, তারপরে যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি এবং সুতিসহ পার্শ্ববর্তী যে এলাকাগুলো, সেই জায়গার যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, তারপর থেকেই গতকাল থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো রকম কোনো ঘটনা বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা, কোনো রকম ঝামেলা বা এইরকম কোনো রকম ঘটনার কোনো খবর নেই। স্বাভাবিকভাবেই ছন্দে ফিরতে চলেছে, এটা বলাই যেতে পারে। তবুও যে একটা কথা বলা যায় যে গতকাল থেকে এখনও পর্যন্ত যে 12 নম্বর জাতীয় সড়ক এমনিতেই যান চলাচল চলছে, স্বাভাবিকভাবে চলছে। গাড়ি সরকারি বাস, বেসরকারি বাস, ছোট গাড়ি থেকে শুরু করে সব কিছুই চলছে, কিন্তু সংখ্যাই কম। বাসের মধ্যে যাত্রীর সংখ্যাও কম। আর ইতিমধ্যে এই ঘটনাতে এখনও পর্যন্ত 3 জনের প্রাণ গিয়েছে, 2 জন খুন হয়েছেন এবং 1 জন গুলির আঘাতে মৃত্যু হয়েছে। যে দুজনের মৃত্যু হয়েছে তাদের সেই ঘটনাতে পুলিশ 2 ভাইকে গ্রেপ্তার করেছে। একজনকে বীরভূমের মোরারই থেকে গ্রেপ্তার করেছে, একজনকে সুতির যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করেছে। জঙ্গিপুরে কি এখনো 163 ধারা রয়েছে? জঙ্গিপুরের কি ছবি রফি? হ্যাঁ, একদমই এখনো পর্যন্ত সেই 163 ধারা, সেই ধারা চালু রয়েছে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, একদম বন্ধ রয়েছে। এবং যে লোকজনের যে জঙ্গিপুর বাজারের যে
যে এলাকা, যে বাজার সংলগ্ন যে এলাকা, সেই এলাকা স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। তবুও মানুষের মধ্যে একটা যে আতঙ্ক, যেভাবে খুন হয়েছিলেন বাড়িতে ঢুকে, ছেলে ও বাবা খুন হয়েছেন, তারপরে একদিকে সবাই যেভাবে তার যে বাড়ি ছেড়ে যারা অন্যত্র যারা চলে গিয়েছেন, সেই সব জায়গা থেকে মানুষের যে আতঙ্ক, সেই ভয় কেটে উঠতে যথেষ্ট মানে কিছুটা হলেও সময় লাগবে। তবুও ছন্দে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যে পুলিশের টহল, কেন্দ্রীয় বাহিনী যে টহল, সেই টহল চলছে এবং যারা গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন, তাদের সঙ্গে কথা বলছেন যে কোনোরকম পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনোরকম কোনো ভয় ভীতি বা কোনো ফোন কলে কোনো প্যানিক করবেন না। যদি কোনো ভয়ভীতি হয় তাহলে আপনারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তবুও ইতিমধ্যে এই ঘটনাতে একদমই রফি, বেশ কয়েকদিন ধরে আমরা সেই ছবি দেখেছি। পুলিশের তরফ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছিল, সতর্কতা দেয়া হচ্ছিল যে কোনোভাবেই যাতে গুজব রটানো না হয়, গুজবে কান দেবেন না। এবং তারপর তুমি যেমনটা তুলে ধরছো যে মুর্শিদাবাদের যে ছবি উঠে আসছে সে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, তবে খানিকটা সময় লাগবে, কারণ স্থানীয় বাসিন্দারা যে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে, তারপর তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। কারণ এখনও কিন্তু অনেক ঘরছাড়ারা তারা এখনও পর্যন্ত বাড়ি ফেরেননি, তাদের ঘরে তালা বন্ধ রয়েছে। বেশ কয়েকজন আমরা জানি যে তারা কিন্তু মালদায় আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবিরে। তারা কবে ফিরবেন এটা নিয়েও কিন্তু একটা যথেষ্ট চিন্তা রয়েছে, উদ্বেগ রয়েছে। আপাতত ধন্যবাদ রফি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। বেঙ্গল আইনে এবার যে ইস্যুটিকে নজর রাখবো, মালদায় আশ্রয় শিবিরে ঈশা খানকে গো ব্যাক স্লোগান। কংগ্রেস সাংসদ ঈশা খানকে ঘিরে গো ব্যাক স্লোগান। আপনারা জানেন যে ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে ঘরছাড়ারা তারা মালদায় ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তাদের সঙ্গেই দেখা করতে যান ঈশা খান এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান তিনি গিয়েছিলেন মালদায় ত্রাণ শিবিরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি দেখা করতে পারেননি, তাকে ফিরে যেতে হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, ঠিক কি হয়েছে বিষয়টা? দেখো সানন্দা, ধুলিয়ান থেকে যারা অত্যাচারিত হয়ে মালদার পারদেওনাপুর ক্যাম্প শিবিরে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ পারদেওনাপুর হাই স্কুলে যে ক্যাম্প শিবির করা হয়েছে সেই ক্যাম্প শিবিরে তারা কিন্তু আশ্রয় যারা নিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করার জন্য আজকে গিয়েছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এবং তিনি যখন সেখানে যান সেই ত্রাণ শিবিরের সামনে, সেই সময় তাকে কিন্তু সেখানে আটকে দেওয়া হয় এবং তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ ভিতর থেকে সেই গ্রামে যারা রয়েছেন, সেই পাল্লালপুর সেই গ্রামের বাসিন্দা যারা রয়েছেন তারা গো ব্যাক স্লোগান তুলেন। এবং শুধু তাই নয়, ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তারাও ভিতর থেকে কিন্তু গো ব্যাক স্লোগান কিন্তু তারা বলতে থাকেন। তাদের বক্তব্য যে 3 দিন হয়ে গেল কোথায় ছিলেন ঈশা খান চৌধুরী, যেখানে দক্ষিণ মালদার সাংসদ তিনি রয়েছেন, 3 দিন হয়ে যাওয়ার পর 3 দিনের মধ্যে তো তাদের একবারও তার দেখা পাওয়া গেল না। আজকে 3 দিন পর এখানে এসছে তাদের সাথে দেখা করতে, তাই তারা কোনো মতে সেই কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সাথে দেখা করবেন না। তুমি সঙ্গে থাকো, আমরা একটু শুনবো যে যারা এই মুহূর্তে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, মুর্শিদাবাদ থেকে যারা গিয়েছেন মালদায়, তারা কি বলছেন এই বিষয়ে, শোনাবো। কেন আমরা কেন বলতে পারবো না? আমাদের মধ্যে বলার ক্ষমতা নাই, আমাদের মধ্যে এখনো আতঙ্ক শেষ হয়নি। আমাদের এইগুলো আমাদের এখন আতঙ্ক আমাদের ভিতর থেকে শেষ হয়নি। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। আর আমরা ঈশা খানকেও চাই না, আমরা কোনো টিএমসি নেতা চাই না, আমরা চাই না। রাজীব, আমরা শুনলাম
যারা ঘর ছাড়ারা তারা বলছেন, তারা এতটাই আতঙ্কিত, তারা বলছেন যে তারা কোনো নেতাকে চান না, তারা ঈশা খানকেও চান না, কারণ তারা আতঙ্কে রয়েছেন। রাজীব, একেবারে দেখো তাদের বক্তব্য যে 3 দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এসছেন ঈশা খান চৌধুরী, তাদের সঙ্গে দেখা করতেন। প্রথম দিন থেকে যখন সবাই জানে, বিভিন্ন মিডিয়ায় যখন খবর হয়েছে, তখন কি তিনি জানতেন না? তাই কোনো মতে ঈশা খান চৌধুরীকে এখানে ঢুকতে দেওয়া হবে না এবং তারা তাদের সাথে দেখা করবেন না। বাধ্য হয়ে কিন্তু ঈশা খান চৌধুরী সেখান থেকে কিন্তু ফিরে আসেন, কারোর সাথে তার কিন্তু দেখা হয়নি। এবং দেখো এটা অবশ্যই স্বাভাবিক, কারণ সেখানে একটা আতঙ্কের ছাপ রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমেও তারা জানতে পারছেন, সেখানকার যারা ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন, যে এখনো কিন্তু সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে, বিএসএফ রয়েছে। কিন্তু তাদের বক্তব্য যে বিএসএফ কিন্তু হয়তো আর বেশি দিন সেখানে থাকবে না। বিএসএফ চলে যাওয়ার পর, কারণ তাদেরকে সে সময় এখনো পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ চলে যাওয়ার পর তাদেরকে কে বাঁচাবে, এবং বিএসএফ চলে যাওয়ার পর কিন্তু তাদেরকে আবার এখানে ফিরে আসতে হবে, তার উপর কিন্তু আবার আক্রমণ হবে। এই সব শোনার পর কিন্তু তারা বাধ্য হয়েছে যে যতদিন বিএসএফ ওখানে ক্যাম্প না করবে ততদিন কিন্তু তারা এখান থেকে তাদের নিজের ঘরে ফিরে যাবেন না। বাধ্য হয়ে অনেক কষ্টের মধ্যে ত্রাণ শিবিরে, দেখো সানন্দা, আমরা তো দেখলাম ত্রাণ শিবিরে কি কষ্টের মধ্যে থাকতে হচ্ছে সেখানে ঠিক মতো খাবার জোগাড় হচ্ছে, ঠিক আছে, কিন্তু কচি কচি বাচ্চা, 6 মাস 3 মাস এমনকি 6 দিনের একটি বাচ্চা শিশু, যে তাকে 3 দিনের মাথায় যে জন্ম হলো, তারপরে কিন্তু তাকে এখানে নিয়ে আসা হলো। কি কষ্ট, দুধ নেই, তার বুকে দুধ দিতে পারছেন না তার মা। এই যে কষ্টর যে ছবি আমরা তুলে ধরেছিলাম কালকে, এত কষ্টের মধ্যেও কিন্তু তারা বাড়িঘর ছেড়ে এখানে এসে আশ্রয় নিচ্ছে শুধুমাত্র প্রাণটুকু বাঁচানোর জন্য। একদমই ধন্যবাদ রাজীব তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ ঈশা খান, তার কি বক্তব্য শোনাবো। দেখো, যারা ধুলিয়ান থেকে এসছে তারা ভিতরে আছে, যারা ঘর পালিয়ে আছে ধুলিয়ান থেকে, তারা তো বলছে না। তো কারা বলছে গোবাকে আমি জানি না, যাদের সঙ্গে আমি এসছি কথা বলতে তারা তো বলছে না। তো যে বলছে, যারা বলছে বিভিন্ন রাজনৈতিক পার্টি থাকতে পারে, ওরা রাজনীতির স্লোগান বলতে হচ্ছে, ওদের পার্টির জন্য বলতে আপনি যারা আমাকে লাগছে, যারা এখানে আজকে বিজেপি এসে হয়তো বিজেপির লোকরা হয়তো বলছে, হতে পারে। কিন্তু আমি আজকে রাজনীতি করতে আসিনি। আমি আমার মানুষ, যেহেতু আমি প্রতিনিধি, আমি আমার মানুষের যারা আছে ভিতরে ওদের সঙ্গে কথা বলতে। বেঙ্গল আইনের বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, অবশ্যই ভাঙড়ের দিকে নজর রাখবো। থমথমে ভাঙড়ের সোনপুর বাজার, গতকালের অশান্তিতে ধৃত 8, আটক 30। ভাঙড়ের এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো? গতকাল আমরা দেখেছিলাম ভাঙড় যেভাবে উত্তপ্ত হয়েছিল, দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। আমরা ভাঙড়ের আপডেট জানবো একটা বিরতির পর। বেঙ্গল আইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারাদের 3 সদস্যের প্রতিনিধি দল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নবান্ন অভিযানে মহারাজকে আমন্ত্রণ জানাতে গেলেন চাকরিহারারা। আগামী 21 তারিখ নবান্ন অভিযান, নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা, এবং সেই নবান্ন অভিযানে আমন্ত্রণ জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন চাকরিহারারা, 3 সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে একদিকে যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান চাকরিহারারা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই ওয়াই চ্যানেলে ফ্ল্যাশ লাইট জেলে অভিনব বিক্ষোভ দেখালেন তারা। ওয়েলিংটন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন চাকরিহারারা, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভিনব প্রতিবাদ দেখালেন। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা 3 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যায় সৌরভের বাড়িতে। চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা প্রতিনিধিরা সৌরভের বাড়িতে পৌঁছয়। 21 তারিখ নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে তারা। সেই নবান্ন অভিযানে আমন্ত্রণ জানাতেই সৌরভের বাড়িতে যান চাকরিহারারা। অন্যদিকে এরই পাশাপাশি আপনাদের দুটো ছবির পাশাপাশি দেখাচ্ছি। একদিকে সৌরভের বাড়িতে চাকরিহারা, অন্যদিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভিনব বিক্ষোভ দেখান চাকরিহারারা। সব হারিয়েও নববর্ষেও চোখে জল চাকরিহারাদের। অনিশ্চিত ভবিষ্যতের নিয়েই ওয়াই চ্যানেলে তারা অভিনব প্রতিবাদ দেখালেন। ওয়েলিংটন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন তারা, অভিনব প্রতিবাদ ফ্ল্যাশ লাইটের মাধ্যমে।
আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখাচ্ছি দুটো ছবি পাশাপাশি। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা 21 তারিখ নবান্ন চলো অভিযানে আমন্ত্রণ জানাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন তারা। অন্যদিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভিনব বিক্ষোভ দেখালেন চাকরিহারারা, একেবারে ওয়েলিংটন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন। একদিকে চাকরিহারাদের এক অংশ তারা কিন্তু আজকে ওয়েলিংটন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত তারা মিছিল করেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, এবং তাদের যে মিছিল সেই মিছিলের নাম দেয় পুনর্বিবেচনার হালকাটা। তো সুপ্রিম কোর্টে যেই রায় দেওয়া হয়েছে সেই রায় যাতে পুনর্বিবেচনা করা হয় এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়, এই দাবিতেই কিন্তু তাদের মিছিল। এবং অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো, চাকরি প্রার্থীরা এবং তার পাশাপাশি একাধিক চাকরি প্রার্থীদের সংগঠন এবং তার সঙ্গে কিন্তু চাকরিহারাদের সংগঠন রয়েছে, তারা একত্রভাবে আমরা জানি ইতিমধ্যেই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। এবং সেই নবান্ন অভিযানে তারা আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যাতে সমাজের সব স্তরের মানুষ তাদের নবান্ন অভিযানে তাদের যোগদান করে, এবং সেই মতো তারা জানিয়েছিলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও কিন্তু তারা আমন্ত্রণ জানাবেন নবান্ন অভিযানে তাদের সঙ্গে যোগদান করার জন্য। এবং সেই জন্যই কিন্তু চাকরি প্রার্থীদের এক অংশ তারা কিন্তু আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যান এবং সেখানে গিয়ে কিন্তু তারা একটা আমন্ত্রণ পত্র তুলে দেওয়ার জন্যই কিন্তু তারা সেখানে উপস্থিত হয়। এবং তারা বলেন, যেহেতু তারা জানেন সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বরিষ্ঠ, সেক্ষেত্রে তাদের যে চাকরি প্রার্থীদের যে তাদের চাকরি আটকে রয়েছে দুর্নীতির দায়ে বা অনেকের ক্ষেত্রে আইনি জটিলতার কারণে তাদের চাকরিতে তারা পায়নি, সেই আইনি জটিলতা কাটিয়ে যাতে দ্রুত তাদের চাকরি দেওয়া হয় সেই দাবি যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে রাখেন, সেই কারণেই কিন্তু সেটাকে তাদের নবান্ন অভিযানে আমন্ত্রণ জানানোর জন্যই কিন্তু চাকরি প্রার্থীরা তার বাড়িতে হাজির হয়েছে। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যে চাকরিহারাদের 3 সদস্যের প্রতিনিধির দল পৌঁছায়, তারা কি বলছেন শোনাবো আপনাদের। বঞ্চিত যারা আমরা চাকরি প্রার্থী আছি এবং চাকরিজীবী এবং সাথে থাকেন, তো আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত যারা আমরা চাকরি প্রার্থী আছি এবং চাকরিজীবী এবং রিসেন্টলি যে চাকরি গেল দুর্নীতির কারণে, তো আমরা চাইছি আমাদের সমস্যার সমাধান, মানে মুখ্যমন্ত্রীকে যাতে উনি বলেন এই বর্তমানে যে বাংলার যে পরিস্থিতি চলছে, বেকার যুবক যুবতীরা আমরা যারা বসে আছি দীর্ঘদিন ধরে বঞ্চিত, আমরা সমাধান চাইছি মুখ্যমন্ত্রীর সাথে। 21 তারিখ নবান্ন চলো, সেখানে আমরা ওনাকে আমন্ত্রণ করছি, কারণ উনি যথেষ্ট একজন সম্মানীয় ব্যক্তি, বাংলার মানুষ ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং উনি যদি এই বিষয়ে যদি আমাদের সহযোগিতা করেন, আমরা 21 তারিখ একটাই কারণে যাচ্ছি, মুখ্যমন্ত্রী আমাদের সাথে যেন দেখা। নবান্ন চলো অভিযান। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, পশ্চিম বর্ধমান, যেখানে গবেষণার সময় হঠাৎই বিস্ফোরণ যখন ছাত্র এবং অধ্যাপক। দুর্গাপুরে গবেষণার সময় বিস্ফোরণে আশঙ্কাজনক অধ্যাপক ছাত্র। গবেষণার সময় বিস্ফোরণ, আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, হঠাৎ করে এভাবে গবেষণার সময় কিভাবে বিস্ফোরণ হলো, কিছু জানা যাচ্ছে? দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তুমি জানো যে একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারি সংস্থা, এবং এই যে প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ল্যাবরেটরি ঠিকঠাক বাইরে একটি এক্সপেরিমেন্টের কাজ চলছিল এবং সেই এক্সপেরিমেন্টের কাজ করছিলেন খোদ একজন সিনিয়র অধ্যাপক এবং ইন্দ্রজিৎ বসাক, এবং তার সঙ্গে অন্যান্য ছাত্ররাও ছিলেন। সেখানে হারমিড ওয়েল্ডিং হচ্ছিল এবং সেই সময়েই বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে এতটাই অভিঘাত ছিল বিস্ফোরণের, এবং সেখানে ঝলসে যান অধ্যাপক। প্রায় 80 to 90% বার্ন ইঞ্জুরি নিয়ে তিনি একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানাচ্ছেন এবং পুরো ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এনআইটির তরফ থেকে। পাশাপাশি এই যে ঘটনায় শুধু অধ্যাপক নন, অধ্যাপকের সঙ্গে একজন ছাত্র আকাশ মাঝি
সেও গুরুতর জখম হয়েছে, তারও চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে, একই হাসপাতালে। এবং এই যে হঠাৎ করে এই ঘটনা স্বাভাবিকভাবে একটা তীব্র চাঞ্চল্য ছড়ায় এনআইটি ক্যাম্পাস এবং দুর্গাপুর শহরে। যিনি অধ্যাপক তার বাড়ি দুর্গাপুর শহরেরই সিটি সেন্টারের রিকল পার্কে, এবং তিনি দীর্ঘদিন গবেষণা করেন এবং সিনিয়র মোস্ট অধ্যাপক, এবং তিনি একটা সময় এই সংস্থার ডিরেক্টরও ছিলেন, এবং তিনি এর আগেও এই ধরনের কাজ করেছেন। কিন্তু আজকে সকালে যে ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই সবাই হতচকিত হয়ে যান, এবং তারপরে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং এনআইটি কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তাদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করবে এনআইটি কর্তৃপক্ষ। প্রয়োজন হলে তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স করে বাইরে কোথাও চিকিৎসার জন্য যদি পাঠাতে হয় সেটাও তারা পাঠাবেন। এবং সেটা নিয়ে কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো, চিকিৎসকেরা যেটা জানাচ্ছেন যে অধ্যাপক যিনি ইন্দ্রজিৎ বসাক তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, কারণ 80 to 90% বার্ন ইনজুরি রয়েছে তার। অন্যদিকে আরেকজন ছাত্র আকাশ মাজিদ, তার অবস্থা কিছুটা স্থিতিশীল, কিন্তু তাকেও আইসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে। বাকি আরো দুজন ছাত্র জখম হয়েছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বেঙ্গল আইনে বিরতির পর যে ইস্যুতে আমরা নজর রাখবো, নববর্ষে ম্যারাথন তল্লাশি ইডির, ভুয়ো পাসপোর্ট মামলায় অভিযান। নববর্ষে ম্যারাথন তল্লাশি ইডির, আমরা বিস্তারিতভাবে জানবো ঠিক কি কারণে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটা বিরতির পর ফিরছি এই ইস্যু নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বেঙ্গল লাইনের নদিয়া নববর্ষে ম্যারাথন তল্লাশি ইডির, ভুয়ো পাসপোর্ট মামলায় অভিযান কলকাতা থেকে জেলায়। একেবারে ম্যারাথন তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের জানাবো এবার পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির হানা নদিয়াতে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো, তারপর অলোক নাথকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে সুমন? দেখো, একদমই সেটা হচ্ছে যে 7 সকালে আজকে কিন্তু নদিয়ার সীমান্তবর্তী গেদে সীমান্তবর্তী গ্রাম উত্তরপাড়া, সেখানে অলোকনাথের বাড়িতেই হানা দেয় সিবিআই আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তার বাড়ি ঘিরে রাখে, এবং সেই অলোকনাথের বাড়িতে ইডির আধিকারিকরা সেখানে যান। মূলত তিনি এই অলোকনাথ পাসপোর্ট তৈরি করত, ভিসা তৈরি করত, ডকুমেন্টস তৈরি করত, সে কাজ করত দীর্ঘদিন ধরে। এবং যেটা একটা তদন্তে উঠে আসছে যে এই অলোকনাথের দ্বারা কারা কারা পাসপোর্ট তৈরি করেছিল, কি কি অনিয়ম ভাবে তৈরি হয়েছিল কিনা। কারণ ইডি যেটা তদন্ত করছে, এক হচ্ছে এই অনুপ্রবেশকারী চিহ্নিত এবং ধরতে, কারা এই অনুপ্রবেশকারীরা এসে কিন্তু এখানে কি করে, বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে, বিশেষ করে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তৈরি করে। তো সেক্ষেত্রে এই অলোকনাথ যাদের পাসপোর্ট তৈরি করে দিত তারা কারা এবং তার কি ডকুমেন্টসের ভিত্তিতে তৈরি করতো, এই নিয়ে কিন্তু তার বাড়িতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে, জেরা করে, নথি খতিয়ে দেখে, প্রায় 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। তার কথায় সঙ্গতি অসঙ্গতি ধরা পড়ে, এবং সেই তারপরে কিন্তু তাকে বাড়ি থেকে নিয়ে যায় ইডি, এবং তুমি যেটা বললে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যদিও এই বিষয়টা শুনে কিন্তু এলাকার মানুষ হতবাক, তাকে সকলে চেনেন, সাধারণ মানুষ যেমনি যারা ব্যবসা করে, কারণ ওই সীমান্তবর্তী এলাকায় অনেকেই এরকম পাসপোর্ট ভিসা তৈরি করার কাজ করে, অনেকে যে মুদ্রা বিনিময় যে কেন্দ্র তারও কাজ করে। তো সেক্ষেত্রে এই সব কাজের আড়ালে বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের ডকুমেন্টস তৈরি করে দেওয়া, পাসপোর্ট তৈরি করে দেওয়া, যে অলোকনাথ কিন্তু এই পাসপোর্ট ভিসা তৈরির চক্রের অন্যতম এজেন্টও ছিল।
হ্যাঁ দেখো, সেটা কিন্তু একটা জানা গিয়েছে ইডি সূত্র থেকে, যে ওই সূত্র ধরেই কিন্তু ইডি আজকে তাকে তার বাড়িতে হানা দিয়েছে এবং এর আগেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল বলে আমরা জানতে পেরেছি। এবং মূলত তার কাজ ছিল কিন্তু ওই পাসপোর্ট তৈরি করা, যেখানে কাদের পাসপোর্ট তৈরি করতেছে এবং সেই নথিগুলো সে চেয়েছে যে তারা কোথায় থাকে। এসেই কিন্তু আগে ডকুমেন্টস তৈরি করে যাতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ পাওয়া যায়, বেআইনি ভাবে তৈরি করে, সেইগুলো এই অলোকনাথের দ্বারা হয়েছিল কিনা সেগুলো খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। বিভিন্ন দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি অভিযান, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে তারা, যে কিভাবে কাজ করতো, কারা কারা আসতো এবং কাদের এতদিনে কাদের পাসপোর্ট সে তৈরি করে দিয়েছে, তারা কোথায় থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইডি খুঁজছে এবং তার জন্যই তাকে নিজেদের হেফাজতে হয়তো নেবে, নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে। এবার বেঙ্গল আইনের শেষ শিশুর দিকে আমরা নজর রাখবো। বেঙ্গল আইনের আজকে শেষ শিশু গোসাবায় গ্রেফতার 24 বাংলাদেশি, ধৃতদের মধ্যে রয়েছে মহিলা ও শিশুও। যে ছবিতে আমরা নজর রাখবো, ইতিমধ্যেই বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার অভিযোগে 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, যে ছবিতে নজর রেখেছি। এবং ধৃতদের মধ্যে জানা যাচ্ছে 9 জন পুরুষ, 11 জন মহিলা এবং 4 জন শিশুও রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, ইতিমধ্যেই ধৃতদের মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা এবং 4 শিশুও রয়েছে। অত্যন্ত গুরুতর অভিযোগ প্রসেনজিৎ। একেবারে সাধারণত দেখো, বাংলাদেশ থেকে পাকাপাকি সে দেশ ছেড়ে এদেশে প্রবেশ করতে চাইছিল এই বাংলাদেশিরা এবং সেই কারণে তারা দালাল মারফত এদেশে আসছিলেন এবং এক একজনকে এদেশে বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য 20,000 টাকা করে দিতে হয়েছিল, এমনটাই কিন্তু দাবি করছেন এই ধৃত বাংলাদেশিরা। এবং তাদের দাবি যে বাংলাদেশের যেহেতু অশান্ত পরিস্থিতি, সেই এলাকায় কোনো কাজ নেই, বাংলাদেশের ফরিদপুর, শ্যামনগর এই সমস্ত জায়গা থেকে এরা এই দালালের মাধ্যমে এদেশে প্রবেশ করে এবং এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তামিলনাড়ুতে। কাজের জন্যই তারা কার্যত এদেশে এসেছেন এবং এখানে কাজ পেলে তারা পাকাপাকিভাবে এদেশেই থেকে যেতেন, এমনটাই দাবি করেছেন তারা। এবং সেই খবর পেয়েই গতকাল রাত্রে কার্যত সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সুন্দরবনের জলপথ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এই 24 বাংলাদেশিকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং ধৃতদেরকে আজকে আলিপুর আদালতে তোলা হয়। তাদের মধ্যে 3 জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, বাকি 21 জনকেই কিন্তু 14 দিনের পুলিশ জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। সানন্দা। প্রসেনজিৎ, আমরা জানি যে ইতিমধ্যেই যেভাবে আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেভাবে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে যেভাবে গ্রেফতার করেছে একজনকে, ইতিমধ্যেই 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছে এবং তারপরে আমরা দেখলাম 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগ রয়েছে প্রসেনজিৎ? দেখো, বাংলাদেশ যেদিন থেকে অশান্ত হয়েছে সেদিন থেকেই কিন্তু বাংলাদেশ থেকে সুন্দরবনের এই উন্মুক্ত জলপথ দিয়ে এদেশে প্রবেশ করার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা গিয়েছে এবং এর আগেও আমরা দেখেছি একাধিক বাংলাদেশি কিন্তু গ্রেপ্তার হয়েছে এই সুন্দরবনের জলপথ হয়ে। তারা এদেশে আসার সময় ধরা পড়েছে পুলিশের হাতে এবং কখনো বা বিএসএফ এর হাতে তারা ধরা পড়েছে এবং এবারও এই বাংলাদেশি মানুষজন তারা এদেশে চলে আসছিলেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যায়। এবং পুলিশ যখন রাত্রে জলপথে টহলদারি করছিল তারাই তখন সন্দেহভাজন বেশ কয়েকটি নৌকাকে তারা দেখতে পায় এবং তারপর তারা সেখানে জিজ্ঞাসাবাদ করলে তারা বুঝতে পারে যে এরা বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে অবৈধভাবে এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এদেশে পৌঁছেই যে তারা বিভিন্ন যে দালাল মাধ্যমে প্রবেশ করছিল, যেমন এরা জানাচ্ছেন যে এরা তামিলনাড়ু কাজের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সুযোগ পেলে এদেশে তারা পাকাপাকিভাবে থেকে যেত এবং পাকাপাকিভাবে থাকতে গেলে যে পরিচয়পত্র লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলোও কিন্তু ধীরে ধীরে তারা তৈরি করে ফেলতো। তার কারণ এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গায় কিন্তু ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত মানুষজন যারা ভিন দেশের মানুষজন তারা কিন্তু এদেশে আসছেন এবং এইভাবেই কিন্তু অবৈধ পাসপোর্ট তৈরি করে তারা কিন্তু এদেশের পাকাপাকি নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে। এবং এই ক্ষেত্রেও যে তেমনটা হতো না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, পুলিশ গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। সানন্দা। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে।
এই মুহূর্তে আপনাদের জানাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতরা কি বলছেন শোনাবো আপনাদের। দালালের মাধ্যমে। দালাল কীভাবে যোগাযোগ করো দালালের সাথে? দালাল আমাদের ওভার থেকে পার করে দেবে বলে আমাদের কাছে টাকা নিচ্ছে। কত টাকা করে নিচ্ছে আপনাদের? প্রায় 20,000 টাকা করে নিচ্ছে। প্রত্যেকের কাছে? আপনারা কি সবাই একসাথে এসছেন? সবাই একসাথে বলছে, আমরা মানে কিছু দূরে এসে সবাই একসাথে হয়েছি, বিভিন্ন দালালের মাধ্যমে আসছি তো, এ তো একজনের না, আমরা 3 জনেতে, একজনেতে আর 5 জন একজনেতে, এভাবে। কোথায় বাড়ি? কোথায়? ফরিদপুরে, বাংলাদেশে। আচ্ছা, কোথায় এসেছিল? কোথায়? কেন এসেছিলে? কেন? কাজের উদ্দেশ্যে। আচ্ছা, কে নিয়ে এলো তোমাদের? দালালের মাধ্যমে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছে দালালকে? টাকা পয়সা এখনো দেয়নি। আচ্ছা, কত টাকা করে চেয়েছিল এক একজনের কাছে? 12,000 টাকা। আচ্ছা, তোমরা কতজন এসছো? আমরা 5 জন আসছি। আচ্ছা, কি নাম তোমার? কেন ওর দেশে কোনো কাজ বাজ নাই? এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো। আনুমানিক 24 জন বাংলাদেশি ন্যাশনালস ওরা আমাদের ভারতে প্রবেশ করেছে জলপথের মাধ্যমে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই, এদেরকে আমরা আটক করি, এদেরকে জিজ্ঞেস করা হয়। এরা কোনো ভ্যালিড ডকুমেন্টস, ভারতীয় যে কোনো নাগরিক হওয়ার কোনো ডকুমেন্টস এনারা দিতে পারেননি। দেখা যাচ্ছে 24 জনের মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা আর 4 জন ল্যাব বেবি ছিলেন। এনারা 5টা ম্যানুয়াল বোটে করে আমাদের কুমিরমারি সুন্দরবন কোস্টাল পিএসের অন্তর্গত ওখানে প্রথমে ওঠার পর ওখান থেকে ওনারা যেটা চেষ্টা করছিল কি যে কোনো একটা পাবলিক বোট করে আমাদের ইন্টেরিয়ার, ইনল্যান্ড, মেইনল্যান্ডে আসার চেষ্টা। আমরা এটাকে ওখানে আমরা পুরো টিমটাকে নিয়ে ওখানে আটকানোর পর ওদেরকে যেহেতু কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, আমরা রীতিমতো 14 ফরেনার্স অ্যাক্টে যে কেস করা হয় আমরা করি। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। প্রতিদিন সন্ধ্যে 7টায় অবশ্যই নজর রাখুন বেঙ্গল লাইনে বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট নিতে। এরপর নেশন টাইম দেখুন পম্পের সঙ্গে।